আজ এখানে এভাবে বসার কারণ তো আপনি ভালোভাবেই জানেন চাচা। গ্রামে যেটা ছড়িয়েছে খুব একটা ভালোভাবে তা ছড়ায়নি। এখন যদি আপনি অনুমতি দেন তো আমি আপনার নাতনির সাথে কথা বলতে চাই। যা বলার আমার সাথে বলুন। অরুণিকাকে এর মধ্যে টানার কোনো প্রয়োজন নাই, ও সম্পূর্ণ নির্দোষ। শক্ত কঠিন পুরুষালী আওয়াজ শুনে উৎসুক অনুসরণ করে তাকায় সবাই। আচমকা থেমে গেল সকল কোলাহল, নেমে এলো পিনপতন নীরবতা। অপলকভাবে সকলেই চেয়ে আছে সেই মানুষটির দিকে, যাকে ইতিপূর্বে কেউ কখনো দেখেনি বা দেখার সুযোগ পাননি। এমন সুশ্রী মুখাবয়বের অধিকারী, যার মাথা চুল থেকে পায়ের নখ অবধি যেন সবকিছু সৃষ্টিকর্তার অতি যত্নে গড়া। নিখুঁত গড়নে পৃথিবীর সমস্ত সৌন্দর্য বোধ হয় তাকেই ঢেলে দেওয়া হয়েছে। ঘোর কাটল সকলের দায়ানের গলার আওয়াজে। আহরার বলে ডাক ছেড়ে সে এগিয়ে এলো, উদ্বিগ্ন স্বরে বলতে লাগলো, আহরার, তুই এসে গেছিস? তোর জন্য অপেক্ষায় ছিলাম। দোষ, কি থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না। কিভাবে সবটা ম্যানেজ করবি এখন? দায়ানের কাঁধে হাত রেখে আহরার ভরসা দেয়। আমার উপর ছেড়ে দে সবটা, চাপ নিস না, আইল ম্যানেজ। কথাটুকু শেষ করে সামনে তাকালো সে। আশেপাশে সবার দিকে একবার দৃষ্টি বুলিয়ে নিল। বাদ গেল না দূরের ঘরের দরজার কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা ভীতসস্ত্র অরণিকাও। দৃষ্টি ফিরিয়ে এবার ধীরতার সাথে সামনে এগিয়ে গেল আহরার। আকবর সাহেবের কাছাকাছি এসে সরাসরি তাকে উদ্দেশ্য করে নম্র তব ধীর কণ্ঠে বলে ওঠে, আপনি সম্মানীয় ব্যক্তিত্ব, সেই সাথে জ্ঞানী এবং বিচক্ষণা বটে। আপনার কাছে আমার বিনীত অনুরোধ, জনসম্মুখে একটা মেয়েকে দাঁড় করিয়ে তার নামে মিথ্যা, নোংরা এ ধরনের রটনা নিয়ে তাকে প্রশ্ন করবেন না। এতদিন ধরে একটু একটু করে তার অর্জিত সম্মান এভাবে এক লহমায় মিশে যেতে দিবেন না। আপনার যা জিজ্ঞাসাবাদ সেটা আমায় করুন, আমি নিশ্চিত করছি সব কিছুর সঠিক উত্তরটাই পাবেন। আকবর সাহেব প্রখর দৃষ্টিতে দেখেছেন আহরারকে। ছেলেটার কথার ধার অনেক তীব্র। যতটা সুন্দর গুছিয়ে মার্জিতভাবে কথাগুলো সে বলল, তাকে উপেক্ষা করার ক্ষমতা আকবর সাহেবের নেই। মনে মনে ভাবনাগুলো ভেবে নিলেন, তারপর বেশ অমায়িক সুরেই জবাব দিলেন, ঠিক আছে, তুমি আগে বসো। ফাঁকা এক চেয়ার টেনে এনে ঠিক আকবর সাহেবের মুখোমুখি রেখে তাতে বসে পড়ল সে। সকলেই কিছুটা অবাক হলো, একেবারে চেয়ারম্যান সাহেবের সামনে বসে পড়ার সাহস দেখানোর জন্য। আহরার হালকা হেসে বলে, কথাবার্তা সামনাসামনি হওয়া উচিত, আগে পিছু নয়। ঠিক বলছি? আকবর সাহেবও সমান তালে হেসে জবাব দেন, নিশ্চয়ই। সকলের মধ্যে আহরারকে নিয়ে এমনিতেই চাপা গুঞ্জন শুরু হয়েছে, বিশেষ করে তার রূপ নিয়ে। অনেকেই বলতে শুরু করেছেন, এমন চাঁদের মতনই ছেলে তার সঙ্গে অমন শ্যামলামের তরুণিকার সংযোগ হলো কেমনে? এভাবে সম্ভব? আকবর সাহেবের গমগমে আওয়াজে থেমে যায় সব। সবাই চুপ করুন। আহরারের দিকে তাকিয়েই বলেন, এবার বলো, এবার কি বলার আছে তোমার? এই যে গ্রামের মানুষের অভিযোগ তোমার সাথে অরুণিকার অবাধ মেলামেশা, যেটা এই গ্রামের পরিবেশে খারাপ করছে বলে অভিযোগ উঠেছে, এই ব্যাপারে তুমি কি বলবে? আহরার আরো একবার অরণিকার দিকে তাকায়। স্পষ্ট বুঝতে পারল অরণিকা কাঁদছে, কিন্তু কেন? হসরমানের ভয়ে? আহরার থাকতেও ভয়? মৃদু হাসলো আহরার। পরক্ষণে নিজের মুখাবয় পরিবর্তন করে নেয়। নিজের ধীরতা বজায় রেখে আকবর সাহেবের উদ্দেশ্যে জবাব দিতে প্রস্তুত হয়। আর তার প্রশ্নের জবাব হিসাবে শুরুতে সে একটি বিস্ফোরক বাক্য উচ্চারণ করে, যা এই মুহূর্তে সেখানে শোরগোল বাড়িয়ে দিয়েছে। আহরার সরাসরি বলে বসলো, আমি অরুণিকাকে পছন্দ করি এবং তাকে বিয়ে করতে চাই। গ্রামের মানুষজনদের যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এমন একটা ছেলে অরণিকার মতো মেয়েকে পছন্দ করতে পারে, এমনকি তার জন্য বিয়ের প্রস্তাবও দিতে পারে। জসিমউদ্দিন, জাহেদ, সেলিনা বাকশূন্য হয়ে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে আহরারের দিকে। আরজু বেগম ভীষণভাবে চমকে গিয়েছেন। তিনি একবার পিছু ফিরে অরণিকার দিকে তাকান। অরণিকা মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। আরজু বেগম পুনরায় সামনে ফিরে আহরারকে আরও একবার ভালো করে দেখলেন। এই ছেলেকে তিনি আগেও দেখেছেন, তবে মুখটুকু দেখা হয়নি। দায়ানের চাচিদের কাছে ছেলেটার অনেক প্রশংসাও শুনেছেন তিনি, তবে যখন জানলেন
এই ছেলের জন্য গ্রামে তার মেয়ের বদনাম রটেছে। তখন তার ভীষণ রাগ হয়েছে, কিন্তু ছেলেটার এমন অকপটে নিজের পছন্দের কথা স্বীকার করা এবং সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস দেখে তিনি চরম বিস্মিত হয়েছেন। আকবর সাহেব কিছু বলার পূর্বে আহরার বলে ওঠে, যেদিন প্রথম এই গ্রামে প্রবেশ করলাম সেদিন অদ্ভুতভাবেই প্রথমেই অরুণিকাকে চোখে পড়েছিল। নিজের অজান্তে একটা ভালো লাগা সৃষ্টি হয়ে গিয়েছিল। তারপর ওকে কাছ থেকে যত দেখতে লাগলাম তত সেই ভালো লাগা গাঢ় হতে লাগলো। একটা সময় অনুভব করলাম আমি হয়তো মেয়েটাকে মন থেকেই পছন্দ করে ফেলেছি। তাকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে পাওয়ার একটা তীব্র আকুলতার সৃষ্টি হলো। আমি নিজের মনের কথা তাকে জানালাম, তবে মেয়েটা ভীষণ শক্ত মনের অধিকারী। সে আমাকে ফিরিয়ে দিল। যতবার আমাকে ফিরিয়ে দেয় আমি তত তার পিছু নিতে থাকি, কিন্তু কিছুতেই তার মন পাই না। তবে আমিও বন করেছি তার সম্মতি অর্জন ব্যতীত আমি আর পিছু হটছি না। আপনাদের কাছে মনে হয়েছে এখানে ভুল কিছু হচ্ছে, অথচ সব কিছুই ছিল ভদ্র এবং সভ্যভাবে। যা কিছু করেছি সব তো আমিই করেছি। এখানে তবে অরুণিকার দোষটা কোথায়? আমাদের সমাজ ব্যবস্থা সব কিছুতে নারীদের দোষী বানাতে অভ্যস্ত। তারা বিচার, বিবেচনা, যুক্তি, তর্ক সব ভুলে কেবল নারীকে দোষী সাব্যস্ত করার চেষ্টায় মত্ত থাকবে। একটা বারও কেউ গোড়াটা যাচাই করে দেখার চেষ্টা করবেন না যে আসলেই মেয়েটা দোষী কিনা। যে মেয়েটাকে আপনারা সবাই এত বছর ধরে দেখেছেন, যাকে ভালো মেয়ে হিসেবে আখ্যায়িত করেন, যার প্রশংসা করেন, অথচ মিথ্যে বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে মুহূর্তেই তাকে কিভাবে খারাপ মানুষ বানিয়ে দিলেন আপনারা। দম নেই আহরার। কিছুটা সময় নিশ্চুপ থাকে, নীরব থাকে বাকিরাও। কেউ কোনো কথা বলে না। সবাই যেন গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করছে আহরারের বলা কথাগুলো। সব থেকে বেশি অবাক করেছে সবাইকে যে এই ছেলেটা অরণিকার মন পাওয়ার জন্য তার পিছু পিছু ঘুরেছে। একের পর এক অবিশ্বাস্য সব ধামাকা পাচ্ছে আজ সকালে। আর চোখে একবার অরণিকার দিকে চেয়ে পুনরায় ধীর কণ্ঠে বলে ওঠে আহরার, অরুণিকা শুদ্ধ, পবিত্র, শিশির ভেজা পুষ্পের ন্যায় শুভ্র, স্বচ্ছ। সে যাকে দেখলে গভীর এক শ্রদ্ধাবোধ কাজ করবে, সম্মানে নুয়ে আসবে মস্তক। এমন মানুষকে অতি মূল্যবান রত্নের মতো যত্নে রেখে দিতে হয়। তাকে নিয়ে এভাবে বিচার বসানো যায় না। কথা সম্পূর্ণ করে আহরার আকবর সাহেবের দিকে দৃষ্টি ফেরায়। আকবর সাহেব মনোযোগী শ্রোতার ন্যায় সবটা শুনছিলেন। এই ছেলেটার প্রতি অদ্ভুত এক শ্রদ্ধা কাজ করছে তার। কোনো পুরুষ কোনো নারীকে এতটা সম্মান করতে পারে তা এই ছেলেকে না দেখলে বোধহয় তার জানা হতো না। ভেতরে চেপে রাখা তপ্ত শ্বাসটুকু সন্তর্পণে ছেড়ে দেন। তারপর আহরারের উদ্দেশ্যে বলেন, অতটা সম্মান যখন দিতে পেরেছ তখন পুরোপুরিভাবেই দাও, বিয়ে করে নাও অরুণিকাকে। আজ এখনই পুরো গ্রামকে সাক্ষী রেখে প্রমাণ করে দাও এই মেয়েটা তোমার কাছে কতটা সম্মানীয়, তার মান মর্যাদা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। বলো, পারবে? এই সৎ সাহস কি তোমার হবে? আকবর সাহেবের কথায় বাকিরাও সম্মতি প্রকাশ করেন। আহরার জবাব দেয় না। মৃদু হেসে উঠে দাঁড়ায় সে। ধীর পায়ে এগিয়ে যায় আরজু বেগমের কাছে। তার সামনে এসে হাঁটু গেড়ে বসে সে। আরজু বেগম ভরকে যান, নড়ে চড়ে ওঠেন তিনি। আহরার ওভাবেই বসে থাকে, দুই হাত জোর করে চোখ নামিয়ে রাখে। নত মস্তকে শান্ত স্বরে বলে ওঠে, একজন মা তার মেয়ের বিয়ে নিয়ে শুধু একটাই চিন্তা করে যান, তার মেয়েটা সুখী হবে কিনা। একজন বিশ্বাসী, ভরসার মানুষ খোঁজেন যার হাতে মেয়েকে তুলে দিয়ে তিনি নিশ্চিন্তে দিন অতিবাহিত করতে পারবেন। চোখ তুলে তাকায় আহরার। দেখতে পায় আরজু বেগম মুগ্ধ দৃষ্টিতে তাকে দেখছেন ও তার কথা শুনছেন। আহরার পুনরায় বলে ওঠে, আমি আপনার সে বিশ্বাসী এবং ভরসার মানুষ হয়ে উঠতে চাই, যার হাতে নিজের মেয়েকে আপনি বিনা দ্বিধায় তুলে দিতে পারবেন। আজ এই পুরো গ্রামের সামনে কথা দিচ্ছি, যতটা আপনি আগলে রেখেছেন এতদিন, ততটা না পারলেও ততখানি চেষ্টা করে যাব আজীবন। অরণিক আমার বহু কষ্টে অর্জিত অতি মূল্যবান সম্পদ, যাকে আমি নিজের সবটা দিয়ে আগলে রাখতে চাই। আমাকে কি এই সুযোগটা দিবেন? অরণিকাকে আমার হাতে তুলে দিবেন প্লিজ। আপনার অনুভূতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরজু বেগমের মনটা শীতলতায় ভরে গেল যেন। এমন একটা ছেলে তিনি বরাবরই নিজের মেয়ের জন্য চেয়েছেন, কিন্তু তারপরও কেন যেন সিদ্ধান্তহীনতায় ভুগছেন তিনি। কিছু বলতে যাবেন তার আগেই কারো গুরু গম্ভীর কণ্ঠস্বর শুনে থেমে গেলেন তিনি। কেউ একজন শক্ত কণ্ঠে বলে ডেকে উঠেছে। ডাক শুনে আহরার পিছু ফিরে নিজের বাবাকে দেখে লাফিয়ে উঠে দাঁড়ায় সে।
কিছু বলতে উদ্যত হতেই আকবর সাহেব বলে ওঠেন, আরে আপনি, আফতাব সাহেব, আপনি আমার গ্রামে, কি সৌভাগ্য আমার। আফতাব সাহেবও ভদ্রতা সূচক হেসে হাত মেলানোর উদ্দেশ্য হাত বাড়িয়ে বলতে থাকেন, আমারও ভালো লাগছে আকবর সাহেব আপনাকে দেখতে পেয়ে। ব্যবসায়িক খাতিরে শহরে যাতায়াত থাকে আকবর সাহেবের। বেশ কয়েকবার আফতাব সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছে তার, সেই সূত্রেই তারা ভালোই পরিচিত। তবে আকবর সাহেব বুঝতে পারছেন না আফতাব খান হঠাৎ এখানে কেন। তবে তিনি সকলের উদ্দেশ্যে পরিচয় করিয়ে দেন আফতাব খানকে। প্রিয় গ্রামবাসী, উনি আমার পরিচিত বন্ধু বিশেষ, বিশিষ্ট শিল্পপতি, শহর জুড়ে তার অনেক খ্যাতি। আরে আকবর সাহেব, এটা বেশি বেশি বলছেন। এমন কিছুই নেই, আমি আপনাদের মতোই সাধারণ। গ্রামের মানুষজন বুঝতে পারল এই লোকটি বেশ উচ্চ পর্যায়ের মানুষ। তারা সকলে বেশ আগ্রহ নিয়ে দেখছে আফতাব খানকে। ওদিকে আহরার ইশারায় দায়ানের কাছে জানতে চাইল তার বাবা এখানে কিভাবে। দায়ানও ইশারায় জানায় সে খবর দিয়ে আনিয়েছে। আহরার এগিয়ে গেল আফতাব সাহেবের দিকে। বাবা, সকলেই যেন আরেক দফা অবাক হলো। আহরার এই বিশিষ্ট ব্যক্তিটির পুত্র ব্যাপারটা সবাইকে বিস্ময়ের চূড়ায় পৌঁছিয়ে দিল। আকবর সাহেব হতবাক কণ্ঠে বলে ওঠেন, ও আপনার ছেলে? যে আমার ছেলে, আমার যোগ্য সুপুত্র। বলতে বলতে আহরারের পিঠে চাপড় দেন তিনি। এখানকার পরিস্থিতি সবটাই তিনি জানেন। দায়ানের খবর পেয়ে তিনি যখন এখানে আসছিলেন, দায়ানকে বলেছিলেন ভিডিও কলে যুক্ত থেকে সবকিছু যেন তাকে দেখায়। তিনি দেখেছেন সবটা, ছেলের বলা সব কটা কথাও শুনেছেন। গর্বে তার বুকটা ভরে গেছে, কারণ তিনিও একটা সময় এভাবে সর্বান্ন মর্যাদা দিয়ে আহরারের মা তাসফিয়াকে বিয়ে করে নিয়ে গিয়েছিলেন। বাবা, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আমাকে কিছু বোঝাতে হবে না রে পাগলা, আমি সবটা জানি। আর এসেছি যখন তখন একেবারে ছেলের বউ নিয়েই ফিরি, কি বলিস? বলতে বলতেই চোখ টিপ দেন আফতাব সাহেব। বাবা, সত্যি? আফতাব সাহেব জসিমউদ্দিন এবং আরজু বেগম দুজনের উদ্দেশ্যে সামনে এসে দুই হাত জোর করে বলেন, আমার ছেলেকে আমি যতটা চিনি তাতে একটা জিনিস আমি জোর দিয়ে বলতে পারি, ও কিন্তু ওর ওয়াদার বরখেলাপ করে না। নিজের ওয়াদা রক্ষার জন্য জান প্রাণ লাগিয়ে দিবে সে, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তাই আমি অনুরোধ করব, আপনাদের মেয়েটাকে আমার ছেলেটার জন্য দিয়ে দিন। জসিমউদ্দিন নমনীয় হেসে জবাব দেয়, আপনার মতো মানুষ অনুরোধ করেছেন আমার নাতনির জন্য, আর আপনার ছেলের কথাতে আমি যে জোর দেখেছি তাতে আমার অন্তত অমত করার আর জায়গা নেই। এবার বড় বউ বালুকতার কি মতো? আফতাব সাহেব আরজু বেগমের দিকে তাকান। আরজু বেগম ভীষণ বিব্রত হয়ে পড়েন। তিনি একবার শ্বশুরের দিকে তাকান। জসিমউদ্দিন ইশারায় রাজি হতে বলেন। তা দেখে আরজু বেগমও এবার নম্র স্বরে জবাব দেন, বেশ, তবে আমারও কোনো আপত্তি নেই। এই পর্যায়ে জাহিদ মুখ খোলেন। বাবা, ছেলে চাইছেন ভালো কথা, কিন্তু পরিবারের বাকি সদস্যরা কি মেনে নেবেন? আফতাব সাহেবের ভেতরে একটা ভয় খেলে গেল জাহিদের কথা শুনে। তার মা গুলবাহার বেগম, যে আজও পর্যন্ত তাসফিয়াকে মেনে নেয়নি, সে কি অরণিকাকে মেনে নিবে? কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে এই ভয়টাকে তিনি উড়িয়ে দিলেন। হাসি মুখে বললেন, ছেলে রাজি, ছেলেরা বাবা রাজি, আর ছেলের মাওরেও কোনো আপত্তি হবে না। ব্যাস, আর কার মতের প্রয়োজন? আরজু বেগম অরণিকার কাছে আসেন। মেয়েটার কান্না থেমে গিয়েছে, কারণ যখন থেকে আহরারের সাথে তার বিয়ের কথা চলছে, সে প্রথমে থমকে গেলেও পরবর্তীতে এক প্রকার ঘোরের মধ্যে চলে যায়। অস্থির হয়ে পড়ে সে। কেন এই অস্থিরতা তা সেই বুঝতে পারে না। আরজু বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে কোমল স্বরে প্রশ্ন করেন, অরুমা, এ বিয়ে তোর কোনো আপত্তি নেই তো? পাশ থেকে আদ্রিকা ফিসফিসিয়ে বলেই যাচ্ছে, না বুবু না, দোহাই তোমার, মানা করো না। কি জানে কি ভেবে অরণিকা আর আপত্তি করার সাহস হলো না। সে ধীরভাবে দুই পাশে মাথা নাড়িয়ে আপত্তি নেই বোঝায়। আরজু বেগম খুশি মনে চলে যান। শ্বশুর দেবরকে উদ্দেশ্য করে সব কিছুর ব্যবস্থা করতে বলে। এদিকে আকবর সাহেব ও আফতাব সাহেবের অনুমতি নিয়ে তার কর্মচারীদের উদ্দেশ্যে বলে ভালো একজন কাজের ব্যবস্থা করতে, যত দ্রুত সম্ভব যেন বিয়ের আয়োজন হয়।
দায়ান, রাদীপ, ঈশান এসে আহরারকে হালকা ধাক্কা দিতে থাকে। কি করো বান, অবশেষে তোমার শ্যামবতীকে তুমি পেয়েই যাচ্ছ। বলতে বলতে সকলের চাপা হাসিতে ফেটে পড়ে। এদিকে আহরার লাজুক হেসে কপালে আঙ্গুল ঘষতে থাকে, আর চোখে একবার সেই ঘরের দরজার দিকে চাইতেই দেখতে পায় আড়াল থেকে চোরা চোখে চেয়ে থাকা অরণিকাকে। শুভ বিবাহ। অল্প সময়ের মধ্যে বিয়ের আয়োজন করা হয়েছে। আরজু বেগম নিজের বিয়ের শাড়িটি মেয়েকে পরিয়ে দিয়েছেন, তবে অরুর জন্য গড়িয়ে রাখা কিছু গয়না ছিল এবং নিজের কিছু গয়না সহ সাজিয়ে দিয়েছেন মেয়েকে। গ্রামের মেয়ে বউরা সকলে অরণিকাকে ঘিরে রয়েছে। অনেকেই অনেক রকম মন্তব্য। কেউ কেউ তো বিশ্বাস করতেই পারছে না অরণিকার মতো মেয়ে এত সুন্দর বর পাবে। কেউ কেউ হিংসায় বশীভূত হয়ে নাক মুখ সিটকে খোঁচা মারা কথা বলেই যাচ্ছে। তবে এদের মধ্যে শোভাকাঙ্ক্ষীও অনেকে রয়েছে যারা সত্যিই মন থেকে খুশি হয়েছে। এদিকে এই গ্রাম সহ আশেপাশে থেকেও বিভিন্ন গ্রামের মানুষজন দলে দলে আসতে শুরু করেছে এই অদ্ভুত বিয়ে দেখতে। সকলের মুখে মুখে রটে গিয়েছে, এক অসম্ভব সুন্দর রূপবান এসেছে অরুণিকার মতো শ্যামা মেয়েকে বিয়ে করতে। সকলে এই রূপবানকে এক নজর দেখার জন্য ভিড় করছে। বাহিরে বারান্দায় পাটি বিছানো, সেখানে বরসহ বাকি পুরুষ সদস্যরাও বসেছেন। গুরুজনেরা সামনে পেতে রাখা চেয়ারে বসে আছেন। কাজী সাহেব কাবিননামা ঠিকঠাক করছেন, আর এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে বন্ধুদের খুনসুটি। ঈশান হুট করে আহরারের কোমরে গুঁতো দিয়ে বলছে, কি রে নতুন বর, এমনি বইসা আছিস কে, মুখে রুমাল দে। রাদীপও সায় জানিয়ে বলে, ঠিক ঠিক, বাংলা সিনেমায় দেখছিলাম বরেরা মুখে রুমাল চেপে বিয়ে করতে যেত। নে নে, তুইও রুমাল চাপ। আহরার চাপা ধমকে বলে উঠে, চুপ কর শালারা, একদম ভেজাল করবি না, শান্তি মতো বিয়েটা করতে দে। দায়ান বিদ্রুপ করে বলে উঠে। ঈশান বিরক্তিকর স্বরে বলে, শান্তি মতো বিয়ে করবা শোনা, যেই অ্যাডভেঞ্চার মাইয়া বিয়ে করতেছো, তুমি শান্তি শব্দ ভুলে যাও, বউ নিয়ে বাড়ি যাও, তারপর বুঝবা। আরে বিয়ের পরে কথা পরে, আগে ওর মুখে রুমাল চাপা দরকার। দাইয়ান, ওর পকেট থাইকা রুমাল বার করতো। যেই কথা সেই কাজ। দায়ান জোর করে আহরারের পকেট হাতড়ে রুমাল বের করলো, আর সেই রুমাল তিন বন্ধু মিলে আহরারের মুখে ঠেসে ধরার চেষ্টা করতে থাকে। বেচারা আহরার চেয়েও যেন আটকাতে পারছে না। কি এক মুসিবত। ঈশান বলছে, দাইয়ান, ওর পকেট থাইকা রুমাল বার করতো। রাদীপ দায়ানও সুর মিলিয়ে বলে উঠে, দে দে দে। এই যেন রীতিমতো এক যুদ্ধক্ষেত্রে বাঁধিয়ে দিয়েছে। কিন্তু বেশিক্ষণ চালাতে পারলো না। কাজী সাহেবের ডাকে থেমে যেতে হলো তাদের। এবার বিয়ে পড়ানো শুরু হবে। সকলের সম্মতিতে কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। এবার আহরার বুঝতে পারল তার ভেতরও প্রচণ্ড অস্থিরতা শুরু হয়েছে। ভেতর কাঁপছে, হাত পাও কেমন ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে। কি অদ্ভুত। কাজী সাহেবের উচ্চারিত প্রতিটি শব্দমালা আহরার মন দিয়ে শুনল। ঠিক যেই মুহূর্তে অরণিকাকে স্ত্রী হিসাবে গ্রহণ করার উদ্দেশ্যে কবুল বলতে বলেন, এক অদ্ভুত আবেশে চোখ বুজে আহরার অরণিকার মুখটুকু কল্পনায় ভাসিয়ে তোলে। ঠোঁটের কোণে আবেশীয় হাসি ফুটিয়ে উচ্চারণ করে সেই পবিত্র শব্দদ্বয়, আলহামদুলিল্লাহ, কবুল। পরপর তিনবার একইভাবে কবুল বলা সমাপ্ত করে কাজী সাহেব এবার কাবিননামায় আহরারের সিগনেচার নিয়ে চলে গেলেন অরণিকার কাছে। কাজী সাহেবের উপস্থিতি টের পেয়ে সকলেই চুপচাপ। জড়সড় হয়ে বসে থাকা অরণিকা এবার যেন কাটকাট হয়ে রইল। একটুও নরণচরণ নেই, নিঃশ্বাসটাও ঠিকমতো নিচ্ছে না, যেন ওইটুকু নড়াচড়া করাও বারণ। হাত পা ঘেমে গিয়েছে তার, থেকে থেকে কেমন কেঁপে কেঁপে উঠছে। এখনও সে বুঝে উঠতে পারছে না তার সাথে কি হচ্ছে। কাজী সাহেব বলে যাচ্ছেন, কথাগুলো কতটা সে শুনছে তা জানে না, কিন্তু যখন শুনল আহরার খানকে স্বামী হিসাবে গ্রহণ করতে সে রাজি কিনা, তখনই এক অদ্ভুত শিহরণ অনুভব করল সে। আহরার আর স্বামী শব্দ দুটো ভিতরে গিয়ে বাড়ি খাচ্ছে তার। কবুল বলার জন্য আদ্রিকা ঠেলতে শুরু করেছে। কি হলো বুবু, চুপ করে আছো কেন? কবুল বলে দাও।
সকলে তাগাদা দিতে লাগলো কবুল বলার জন্য। এদিকে কাঁপুনি বেরিয়ে গিয়েছে অরণিকার। অস্থিরতা বারবার হাত মুঠো করছে আবার খুলছে। গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গিয়েছে তার, বারবার ঢোক গিলছে। চেয়েও যেন মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না সে। মায়ের দিকে তাকাতেই মা আশ্বাস দিলেন চোখের ইশারায়। নিজেকে একটু শান্ত করে ধীরভাবে কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারিত করে, আলহামদুলিল্লাহ, কবুল। পরপর 3 বার কবুল বলানো হলে সকলেই সমস্বরে উচ্চারণ করে। আলহামদুলিল্লাহ। কাজী সাহেব বলেন, বিবাহ সম্পূর্ণ। সমস্তটাই কর্ণগোচর হয় বাহিরে বসা আহরারের। অরণিকার প্রথমবার কবুল বলাটা কানে এসে লাগতেই পরম তৃপ্তিতে চোখ বুজে নেয় আহরার। বিবাহ সুসম্পন্ন। কথাটুকু শুনে সেই মনে মনে বলে ওঠে, আজ অরণিকা আহরারের স্ত্রী রূপে স্বীকৃতি পেল। পরিপূর্ণভাবে অরণিকা আহরারের হলো। সারা জীবনের জন্য অরণিকা বাধা পড়ল আহরারের জীবনের সাথে। অরণিকা তার স্ত্রী। ভাবতে ভাবতে মৃদু শব্দ করে হাসল সে। সেই হাসি নিয়ে বিড়বিড়িয়ে বলতে থাকে, অরু, আমার বউ। বিয়ে শেষে এবার বিদায়ের পালা। অরণিকা তার দাদার কাছে যায়। জসিমউদ্দিন নাতনিকে 2 হাতে বুকে জড়িয়ে নেন। হু হু করে কাঁদতে শুরু করে অরু। কাঁদতে কাঁদতে বলে, দাদু ভাই ঠিক মতো খাওয়া দাওয়া করো, অনিয়ম করবে না কিন্তু, একদম শরীর খারাপ করবে তাহলে। জসিমউদ্দিন নাতির মাথায় হাত বোলাতে বোলাতে জবাব দেন, তুমিও নিজের যত্ন নিও দাদুমণি, ভালো থেকো, খুব সুখী হও। বলতে বলতে চোখ মুছেন তিনি। অরণিকা তার চাচার কাছে আসে। চাচার চোখেও অশ্রু টলমল। জাহিদও অরণিকার মাথায় হাত রেখে বলেন, তোর জীবন এবার থেকে যেন শুধু সুখ আর সুখই হয় মা, দুঃখ যেন তোকে আর খুঁজতে না পারে। সবাইকে দেখে রেখো চাচা। সেলিনার কাছে এসে দাঁড়াতেই সেলিনা বুকে টেনে নেন অরণিকাকে। ধরা গলায় বলেন, মারে, হয়তো অনেক উল্টাপাল্টা কথা অনেক সময় বলে ফেলেছি তোকে, সেসব মনে রাখিস না। আমি মন থেকে চাই তুই ভীষণ সুখী হ। চাচির কাছ থেকে বিদায় নিয়ে এবার মায়ের কাছে যায় অরু। আরজু বেগম নিজেকে শক্ত রাখার চেষ্টায় আছেন। তিনি ইশারায় আহরারকে ডাকলেন। আহরার এগিয়ে আসতে অরণিকার হাত তার হাতে তুলে দিয়ে বলেন, আমার এই মেয়েটা সবচেয়ে লক্ষ্মী, অথচ ওকে অনেক কষ্ট পেতে হয়েছে, অনেক অপমানিত হতে হয়েছে জীবনে। জন্মের পর থেকেই না জনের কাছে নানা কথা শুনতে হয়েছে, শুধুমাত্র ওর গায়ের রঙটার জন্যই। এই তোমার হাতে তুলে দিলাম, সব দায়িত্ব এবার তোমার। আর যেন ওকে সেসব কষ্ট দিনগুলো ফিরে পেতে না হয়, তুমি দেখো বাবা। আহরার কোনো জবাব দিতে পারল না। তার আগেই অরু হাও মাও করে কাঁদতে শুরু করলো। আরজু বেগমও আর নিজেকে শক্ত রাখতে পারলেন না। তিনিও কাঁদছেন। তার কলিজা বেঁধে রাখা সম্পদ, তার নারী ছেঁড়া ধন আজ পর হয়ে যাচ্ছে। চাইলেও মেয়েকে আর এভাবে পাওয়া হবে না তার। মাকে শক্তভাবে জড়িয়ে ধরে হাহাকার করে কাঁদছে অরু। আদ্রিকাও এসে একপাশে জড়িয়ে নেয়। সেও কাঁদছে সমান তালে। মা মেয়েদের এমন কন্দ্রনরত দৃশ্য সকলকে ব্যথিত করছে। সকলের চোখে অশ্রুর ভিড়। আহরারের বুকটা ফেটে যাচ্ছে অরুকে এভাবে কাঁদতে দেখে। তার ইচ্ছে করছে সমস্ত চোখের পানি গায়েব করে দিতে, কান্না নামক শব্দটিকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে। অরণিকার মন থেকে সকল কষ্ট নিমিষে দূরীভূত করে দেওয়ার তীব্র ইচ্ছে গ্রাস করছে তাকে। মনে মনে বলে ওঠে, এমনভাবে আর কখনোই তোমাকে কাঁদতে দেব না অরু, কখনোই না। সকলের কাছ থেকে বিদায় নিয়ে আহরার এবার অরণিকাকে নিয়ে চলল তার বাড়ির উদ্দেশ্যে। তার বাবা আনার গাড়িতেই তারা বসলো। আয়াস ড্রাইভ করছে, পাশে আফতাব সাহেব বসেছেন, পেছনে আহরার আর অরণিকা। অদ্ভুত অনুভূতিতে ছেয়ে আছে অরণিকার মন। সে জানে না সে কোথায় যাচ্ছে, তবে আহরারের প্রতি তার একটা বিশ্বাস কাজ করছে। এইটুকু সে বুঝেছে, এই মানুষটা আর যাই হোক তাকে একা করে যাবে না। হুট করে লুকিং গ্লাসে চোখ পড়তেই দেখতে পাই আহরার তার দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে। বিব্রত হয়ে পড়ে সে, আরও জড়সড় হয়ে গুটিয়ে নেয় নিজেকে। আহরারের ঠোঁটের কোণে খেলে যায় শুষ্ক হাসি। সন্ধ্যা নেমে এসেছে, অন্ধকারে ছেয়ে গেছে চারদিক। সিটে গা এলিয়ে দেয় ক্লান্ত আহরার, চোখ বুঝে রেখেছে। সেদিকে এক পলক তাকিয়ে দৃষ্টি বাহিরে ফেলতেই শিউরে উঠল অরু। আলগোছে তার এক হাত নিজের হাতের মুঠে পুরে নিয়েছে আহরার। অন্ধকারে কারোর বোঝার উপায় নেই। অরণিকা কিছু বলে না।
স্থির হয়ে ওভাবে বসেই থাকে। গ্রাম ছেড়ে শহরের রাস্তায় উঠল তাদের গাড়িটি। কিছু দূর যেতেই অরণিকার শরীর খারাপ করতে শুরু করলো। হাঁসফাঁস করতে থাকে সে, কিন্তু কাউকে কিছু বলছে না। তার অস্বাভাবিক নড়াচড়াতে ধর্মড়িয়ে উঠে বসে আহরার। ব্যতিব্যস্ত হয়ে অরণিকাকে প্রশ্ন করে, কি হয়েছে আরো? কোনো সমস্যা? কেমন যেন অস্থির অস্থির লাগছে। আজ একটু সাইড করে গাড়িটা থামাতো। আফতাব সাহেবের কথায় আয়াস রাস্তার পাশে গাড়ি থামালো। পিছু ফিরে আফতাব সাহেব বলে ওঠেন, বৌমার শরীর খারাপ লাগছে বোধ হয়। অরুণিকা মা, তুমি বরং গাড়ি থেকে নেমে একটু হাঁটাহাঁটি করো, ভালো লাগবে। আহরার নেমে পড়ে গাড়ি থেকে। দরজা খুলে দিয়ে অরণিকাকেও নামায়। জায়গাটা কিছুটা ফাঁকা রয়েছে, গাছগাছালিতে ভরা, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতোই। অরণিকা প্রাণ ভরে শ্বাস নিল। এদিকে গাড়ি থেকে পানি আনতে গিয়ে আহরার দেখে পানি নেই। আয়াসকে কিছুটা বকাবকি করে সে অরণিকাকে এসে বলে, অরু, তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি আশেপাশে কোথাও পানি পাওয়া যায় কিনা। একটু পানি খেয়ে হাত মুখ ধুলে কিছুটা রিল্যাক্স লাগবে। অরু মাথা নাড়িয়ে সায় জানাতেই আহরার চলে যায় পানির খোঁজে। আয়াস গাড়ি চেক করছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আফতাব সাহেব অরণিকার পাশে এসে দাঁড়ান। অরণিকা সংকোচে পড়ে যায়, আঙ্গুলের নখ খুঁড়তে থাকে সে। আফতাব সাহেব হেসে ফেলেন অরণিকার জড়তা দেখে। তাকে সহজ করার জন্য বলে ওঠেন, শোনো মা অরুণিকা, একদম আমাকে শ্বশুর ভাববে না, বুঝছো? বাবা ভাববে। বাবা, আমি কিন্তু তোমার বাবা হই। অরণিকা চোখ তুলে তাকায় শ্বশুরের দিকে। তার নিজের বাবার কথা বড্ড মনে পড়ছে। আজ যদি তার সাথে তার বাবা থাকতো কেমন হতো সবকিছু। ভাবতে ভাবতেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। আফতাব সাহেব অরুর মাথায় এক হাত রেখে কোমল স্বরে বলে ওঠেন, মা, তোমাকে কিছু কথা বলি। তোমাকে দেখেই মনে হয় তুমি বেশ নরম মনের মানুষ। তাই শ্বশুর হিসেবে নয়, বাবা হিসেবে তোমায় কিছু পরামর্শ দিব। এই যে তুমি একটা বাড়িতে বউ হয়ে যাচ্ছ, সেই বাড়িটি কিন্তু যৌথ পরিবার। আর কি জানো, একটা যৌথ পরিবারের সব সদস্য কিন্তু একরকম হয় না, মন মানসিকতার পার্থক্য থাকে। এখানে সব কিছু নিয়ে যেমন বেশি নাড়াঘাটা করা উচিত নয়, তেমনি সব কিছুকে প্রশ্রয় দেওয়াটাও উচিত হবে না। বাকি তুমি নিজ জ্ঞানে পরিস্থিতি নিজেই বিবেচনা করে নিও, কিন্তু দিন শেষে আমার ছেলেটাকে সুখী করো। কারণ যে মানুষটার ভরসায়, যার হাত ধরে তুমি ওই বাড়িতে যাচ্ছ, সেই মানুষটাকে তুমি সর্বদা তোমার পাশে পাবে। আর এই বুড়ো বাবাটাও কিন্তু তোমার সাথে আছে, তাই ভয় পেও না কখনো। নিজের মনকে দুর্বল হতে দিও না। মাথা নিচু করে সমস্ত কথা মন দিয়ে শুনল অরু। সে জানে না তার শ্বশুরমশাই কেন এই কথাগুলো বলেছেন, তবে এইটুকু বুঝলো ভবিষ্যতে এই জ্ঞানগুলো তার কাজে আসবে। আমার কথাগুলো বুঝতে পেরেছো তো মা? মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় অরু। শ্বশুর বৌমাতে কি কথা চলছে? আহরারের কণ্ঠস্বর শুনে ফিরে তাকায় দুজন। পানির বোতল নিয়ে এসেছে সে। আফতাব সাহেব খানিকটা শাসনের সুরে বলেন, পানি উৎপাদন করে নিয়ে আসলি নাকি? এত টাইম লাগে? আশেপাশে দোকান ছিল না বাবা, কিছুটা দূরে গিয়ে পেলাম। নাও অরু, পানিটা খাও। আফতাব সাহেব গাড়িতে গিয়ে বসেন। আয়াজও কিছুক্ষণ হাওয়া খেয়ে গাড়িতে উঠে বসলো। অরুর পানি খাওয়া হলে হাত মুখে মাথায় কিছুটা পানি ছিটিয়ে নিল। আহরার বলে, এখন একটু ভালো লাগছে? অরু মাথা নাড়ায়। গুড, তাহলে যাওয়া যাক। দুজনে এসে গাড়িতে বসতে গাড়ি ছুটতে শুরু করে। ঘন্টা খানেকের মধ্যেই তারা এসে পৌঁছে যায় খানবিলাতে। গাড়ি থেকে নামতেই একরাশ ভয়ে এসে জেকে বসে অরুর মনে। বাড়িতে আরও কতজন আছে তা তো সে জানে না। শ্বশুরমশাই বললেন যৌথ পরিবার, নিশ্চয়ই আরও অনেক মানুষ আছে। তারা কি সকলেই অরণিকাকে মেনে নেবেন, নাকি আহরারের মতো ছেলে অরণিকার মতো একটা মেয়েকে এভাবে বিয়ে করায় কোনো বড়সড় ঝড় উঠবে? আহরার অরণিকার হাত ধরে রেখেছে শক্ত করে। আয়াস কলিং বেল বাজাচ্ছে। অরণিকার বুকে হাতুড়ি পেটানোর শব্দ মনে হচ্ছে। কলিং বেল ছাপিয়েই যাবে। হাত পা কাঁপছে তার। আহরার পাশ ফিরে তাকায়। হাতটা আরও শক্ত করে ধরে ভরসা দিয়ে বলে ওঠে, আমি আছি তো আরো, রিল্যাক্স। দরজা খুলে যায়। ওপাশে দাঁড়িয়ে আছে আমেনা। বহু বছর ধরে এ বাড়িতে কাজ করছে সে। ছোটবেলা থেকে এখানেই মানুষ। আয়াস ভেতরে ঢুকে সোজা গিয়ে সোফায় বসে পড়ে।
দাঁড়িয়ে থাকার শক্তি নেই যেন তার আর। আমেনা আফতাবের উদ্দেশ্যে বলে, বাড়ির সবাই কই আমেনা, যা তো সবাইকে ডেকে নিয়ে আয়। তখনই আমেনার চোখ যায় আহরারের পেছনে আড়াল হয়ে থাকা অরুণিকার দিকে। দরজা খোলার আওয়াজ পেয়ে অরু আহরারের পেছনে লুকিয়ে গিয়েছিল। আমেনার কথা শুনে আহরার অরুণিকার হাত ধরে টেনে সামনে আনলো, কিন্তু আমেনার কথার জবাবটা আফতাব সাহেবই দেন। ও হলো তোর নতুন ভাবি, আহরারের বউ। যা সবাইকে ডেকে আন জলদি। বলতে বলতে আফতাব ভেতরে ঢোকেন আর আহরারকে বলেন অরুণিকাকে নিয়ে এখানেই দাঁড়াতে। আফতাব সাহেবের কথা শুনে আমেনা কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, তারপরে ছুট লাগায় সবাইকে খবর দিতে আর মনে মনে বলতে থাকে, এদিকে আফতাব সাহেব ভেতরে এসে একজন সার্ভেন্টকে বলে মিষ্টি সাজাতে। সার্ভেন্ট একটা ডিশে মিষ্টি সাজিয়ে আফতাবের হাতে দিতেই তিনি তা নিয়ে দরজার কাছে আসেন। বাড়িতে নতুন বউ এলো, আমার একমাত্র ছেলের বউ। মিষ্টি মুখ না করিয়ে কি ভেতরে আনা চায়? আফতাব সাহেব যত্ন করে অরুকে মিষ্টি খাইয়ে দিলেন, তারপর বললেন, এইবার বৌমা ঘরে ঢোকো আর আলোকিত করে দাও পুরো বাড়ি। আহরার ভেতরে প্রবেশ করে এক হাত বাড়িয়ে রেখেছে অরুণিকার দিকে। সেদিকে তাকিয়ে অরুণিকা পরপর কয়েকবার ফাঁকা ঢোকিলে কাপা কাপা হাতটা আহরারের দিকে বাড়িয়ে দিতেই আহরার তা ধরে নেয়। ভেতরে নিয়ে এলো অরুণিকাকে। ততক্ষণে সেখানে ফারজানা, তাসফিয়া, আহিয়া এসে হাজির। আহরারের সাথে বউ সাজে অরুণিকাকে দেখে সকলের বিস্ময়ে থ হয়ে চেয়ে আছে। ওদিকে আমেনা সবাইকে খবর দিয়ে এবার আসে গুলবাহারের ঘরের সামনে। মনে মনে বলেন, জিকির করতে করতে দরজাটা ফাঁক করে সে। গুলবাহার এশার নামাজ সেরে এই সময়টাই তসবির পাঠে ব্যস্ত থাকেন। তাকে তখন বিরক্ত করা মানা, কিন্তু আজ যা ঘটেছে তাকে তো ডাকতেই হবে। আমেনা দরজা ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে মিনমিন স্বরে বলতে থাকেন। গুলবাহারের রাগ হয় ভীষণ। আমেনার মুখে দুটো বাড়ি লাগাতে ইচ্ছে হয় তার, কিন্তু এই মুহূর্তে কিছু বললেন না। এমনিতেও তিনি এখন কারোর কথা শুনবেন না। তসবির পাঠ শেষ হলে তারপর। আমেনা কোনো জবাব না পেয়ে ইতস্তত করতে থাকে। বুঝতে পারছে এখন কেউ মরে গেলেও গুলবাহার কথা শুনবেন না বা জবাবও দিবেন না, কিন্তু যেই খবরটা দিতে এসেছে তা কারোর মরার খবরের চেয়েও ভয়ঙ্কর। তাই জবাব না পাওয়ার সত্ত্বেও আমেনা কথাটা বলেই দেয়। ঝট করে চোখ খুলে তাকান গুলবাহার। মাথা ভন ভন করে উঠে তার, চেঁচিয়ে বলে উঠেন, কি কি বললি আমেনা? গুলবাহারের চিৎকার শুনে আমেনা নিজেই বলেই দৌড় লাগায়, আমেনা তুই কি বললি? আবার বল। গুলবাহার চেঁচাতেই থাকেন, কিন্তু ততক্ষণে আমেনা ভো দৌড়ে পগার পার। মায়া মায়া আদল শ্যামবর্ণী মেয়ের বউ সাজে দাঁড়িয়ে আছে। তাসফিয়া মনোযোগ দিয়ে দেখছেন মেয়েটিকে। এই যেন নিজের প্রতিচ্ছবি দেখছেন তিনি 30 বছর আগে নিজেকে এবং নিজের ঘটনাকে। এভাবেই তো তিনিও বউ সাজে এসে দাঁড়িয়েছিলেন ওই দরজাটায়। কিন্তু এর পরবর্তীতে যা যা ঘটেছিল তাসফিয়া আর ভাবতে পারে না। তখনই গুলবাহারের চিৎকার শোনা গেল, এই মেয়ে, এই মেয়ে এই বাড়িতে কেন এসেছে? কেন ঢুকেছে সে? আহরার অবাক হয়ে তাকিয়ে আছে গুলবাহারের দিকে। দাদিজান হঠাৎ এমন ব্যবহার কেন করছেন? গুলবাহার ক্ষিপ্ত গতিতে এগিয়ে এসে অরুণিকার হাত চেপে ধরেন শক্ত করে, টেনে নিয়ে যেতে থাকেন দরজার দিকে। ভ্যাবাচাকা খেয়ে অরুণিকা তাকিয়ে আছে গুলবাহারের দিকে। হুট করে কি থেকে কি হয়ে যাচ্ছে তা বুঝে ওঠার সময়টুকুও পাচ্ছে না সে। গুলবাহার তাকে ঠেলে বের করে দেওয়ার পূর্ব মুহূর্তে আটকে যান তিনি। ফিরে তাকিয়ে দেখেন আহরার অপর পাশ থেকে ধরে রেখেছে অরুণিকার আরেক হাত। ভীষণ শান্ত কণ্ঠে বলে উঠে আহরার, দাদি যান, সে আমার স্ত্রী, আপনি তাকে এভাবে বের করে দিতে পারেন না। গুলবাহার থেমে যান, ছেড়ে দেন অরুণিকার হাত। হঠাৎ তার মাথায় আসে তিনি কি করতে যাচ্ছিলেন। রাগের মাথায় এক্ষুনি তো একটা বড় ভুল করে ফেলছিলেন। চোখ বুঝে বড় শ্বাস নেন তিনি। ভেতরে রাগটাকে
প্রশমিত করার চেষ্টায় বেশ কিছুক্ষণ থম মেরে থাকেন। অতঃপর চোখ খুলে সর্বপ্রথম অরণিকার দিকে তাকান। আগাগোড়া ভালোভাবে পর্যবেক্ষণ করেন। এবার আহরারের দিকে তাকিয়েই বলেন, দাদু ভাই, তুমি এমন একটা কাজ করবে আমি আশা করিনি। দাদিজান, আমি তো আপনাকে বলেছিলাম অরণিকার কথা। আমি খুব তাড়াতাড়ি আপনাদের নিয়ে পারিবারিকভাবেই ওকে বিয়ে করে আনার চিন্তা করেছিলাম, তবে ভাগ্য অন্যরকম ছিল, তাই ভাবেই হুট করে হয়ে গেল বিয়েটা। ধীর পায়ে গুলবাহার সোফার কাছে গিয়ে বসে পড়েন। আরও একবার অরণিকাকে দেখে নিয়ে ঠান্ডা গলায় বলেন, আমি ভেবেছিলাম তোমার পছন্দ হবে, তোমার মতোই সুন্দর, কিন্তু তুমি একবারও কি তাকিয়ে দেখোনি এই মেয়েকে তোমার সাথে তোমার পাশে আদৌ মানায় কিনা? গুলবাহারের কথা শুনে আহরার অরণিকার দিকে তাকায়। মাথা নুয়ে দাঁড়িয়ে আছে অরণিকা, হয়তো চোখের পানি টলমল করছে ভয়ে অপমানে। আহরার দৃষ্টি ফেরায় গুলবাহারের দিকে, প্রশ্ন করে, আপনার কাছে সৌন্দর্য মানে কি দাদিজান? গুলবাহার ভ্রু কুঁচকে তাকান আহরারের মুখের দিকে। আহরারের প্রশ্ন শুনে তিনি যে বেশ বিরক্ত হয়েছেন তা তার মুখ ভঙ্গিমা দেখলেই বোঝা যায়। তিক্ত কণ্ঠে জবাব দেন, এইবার কেমন প্রশ্ন দাদু ভাই? সৌন্দর্য মানে কি তা তুমি জানো না? যা দেখলে মানুষের ভালো লাগে, দেখে শান্তি পাওয়া যায়। আহরার শব্দ করে হাসে। অরণিকার দিকে ফিরে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, ঠিক বলেছেন দাদিজান, যা দেখলেই ভালো লাগে, দেখে শান্তি পাওয়া যায়, তাই তো সৌন্দর্য। কথাটুকু বলে থেমে যায় আহরার। গুলবাহারের দিকে তাকিয়ে পুনরায় বলে ওঠে, আমি অরণিকাকে দেখে শান্তি পাই দাদিজান, তাই আমার কাছে সৌন্দর্য মানে অরণিকা। আমার পছন্দ আমার মতোই সুন্দর। গুলবাহার গায়ে লিয়ে দেন সোফায়, চোখ বুঝে রাখেন। রাগে তার মাথা ফেটে যাচ্ছে, তবুও নিজেকে শান্ত রাখতে হচ্ছে। সে একই ভুল, যেই ভুল একবার বাবা করেছে সেই ভুল আজ ছেলেও করলো। কি করে সহ্য করবেন তিনি? মায়ের সামনে মুখোমুখি এসে বসেন আফতাব। ধীর কণ্ঠে বলেন, আম্মা জান, এই বিয়েটা আমি নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছি। আহারার যাকে পছন্দ করেছে তাকে আমি বৌমা হিসেবে মেনে নিয়েছি, কারণ আমার ছেলের পছন্দের প্রতি আমার বিশ্বাস আছে। তাই আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, এবার অন্তত মেনে নিন। দয়া করে অরুণিকার সাথে সেসব করার চিন্তা করবেন না যা তাসফিয়ার সাথে করেছিলেন। ঝট করে চোখ খুলে তাকান গুলবাহার। রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছেন আফতাবের দিকে। আফতাব সাহেব ভরকান না, মায়ের দিকে তাকিয়ে হালকা হেসে উঠে পড়েন। এদিকে ফারজানা তাসফিয়াকে উদ্দেশ্য করে বলেন, এসব হচ্ছেটা কি তাসফি? তোর ছেলের যেহেতু অন্য কাউকে পছন্দ, তাহলে আমার মেয়ের সাথে বিয়েতে রাজি হলো কেন? একবারও ভাবলো না আমার মেয়েটার কি হবে? ওর যে মনটা ভেঙে যাবে। তাসফিয়া কোনো জবাব দেয় না। সে এখনো এক দৃষ্টিতে অরণিকাকে দেখিয়ে যাচ্ছে। তার চোখের সামনে শুধু ভেসে উঠছে পুরনো স্মৃতি। অরণিকা এই বাড়িতে পদার্পণ তাকে তার ক্ষত বিক্ষত অতীত মনে করিয়ে দিচ্ছে। গুলবাহার নিজেকে শান্ত রাখার হাজার চেষ্টা সত্ত্বেও কিছুতেই পারছেন না। তেজি ভঙ্গিতে উঠে দাঁড়ান তিনি, ক্ষোভ মিশ্রিত স্বরে বলে ওঠেন, আর হ্যাঁ, একটা কথা ভালো করে শুনে রেখো, এই কালো কুৎসিত মেয়েকে আমি কিছুতেই তোমার বউ হিসেবে মেনে নিতে পারবো না। তোমার দিকে তাকালে এই মেয়েকে মেনে নেওয়ার দুঃসাহস আমার হবে না, কিছুতেই হবে না। কথাগুলো বলেই তিনি গটগটিয়ে হেঁটে চলে যান নিজের ঘরের দিকে। আফতাব সাহেব সেদিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ছাড়েন। আহরারকে উদ্দেশ্য করে বলেন, আহারার বৌমাকে নিয়ে ঘরে যা, বিশ্রাম নে, অনেক ধকল গেছে। আহরার মাথা নাড়িয়ে সায় জানায়। অরণিকাকে নিয়ে এগিয়ে যেতেই হুট করে তাসফিয়া এসে সামনে দাঁড়িয়ে পড়ে। আহরার কিছু বলার আগেই তাসফিয়া বলে ওঠে, ওকে যেখান থেকে এনেছিস সেখানেই রেখে আয় আহরার। আফতাব সাহেব কিছুটা উঁচু স্বরে বলে ওঠেন, আহরার মায়ের কথা শোন, ভালো চাস তো মায়ের কথা শোন। এই ভুল আর নয়, তুই মেয়েটাকে রেখে আয়। ওকে এই বাড়িতে রাখা যাবে না, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হবে। তুই যা, ওকে রেখে আয়, যা যা। বলতে বলতে আহরারকে ঠেলে পাঠানোর চেষ্টা করেন তাসফিয়া। কেমন অপকৃতস্থের মতো আচরণ করছেন তিনি। আহরার মাকে দুই হাতে আগলে ধরে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তাসফিয়া যেন একই বলি আওড়াতে ব্যস্ত। ওকে রেখে আয়, ওকে ওর বাড়িতে রাখা যাবে না। মা, একটু শান্ত হও, ওই বাড়ির বউ, এটাই ওর ঠিকানা। ওকে আমি রেখে আসতে পারবো না।
তুমি কেন এমন করছো? তুমি তো আমার পছন্দ মেনে নিয়েছিলে। খেপে উঠলেন তাসফিয়া, খ্যাপাটের স্বরে চেঁচিয়ে বলতে থাকে, আমি মেনে নিয়েছিলাম, কারণ আমার ধারণা তোর পছন্দের মেয়েটা অবশ্যই খুব সুন্দরী মেয়ে, কিন্তু তুই একটা কালো মেয়েকে পছন্দ করেছিস, আবার বিয়ে করে নিয়ে চলে এসেছিস। তুই জানিস না এই একটা ভুলের জন্য তোর উপর কি আযাব নেমে আসবে? তুই বুঝতে পারছিস না? শোনা বাবা, আমার কথা শোন, মেয়েটাকে রেখে আয়। তোর জীবন বিভীষিকাময় হয়ে যাবে, তোর সুখ শান্তি সব কিছু নষ্ট হয়ে যাবে এই মেয়েটার জন্য। এই মেয়ে চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। তোমার জন্য আমার ছেলেটার জীবনটা তছনছ হয়ে যাবে। চলে যাও, চলে যাও। এবার আফতাব সাহেব এসে তাসফিয়াকে নিজের দিকে ঘোরান, দুই হাতে মুখটা আগলে নিয়ে কোমল স্বরে বলেন, তাসু, এমন পাগলামো করছো কেন? কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না, আমাদের ছেলেটার প্রতি বিশ্বাস রাখো। তাসফিয়া আফতাব সাহেবের কলার টেনে ধরেন, রাগে ক্ষোভে চেঁচিয়ে বলতে থাকেন, তুমি তুমি কি করে এত বড় সর্বনাশ করলে আমাদের ছেলের? কি করে পারলে? তুমি কি নিজের অতীত ভুলে গেছো? তোমার কি মনে নেই নিজের জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো? ছেলেকেও সেই আগুনে কেন ফেলে দিলে? কেন কেন কেন? চিৎকার করতে করতে কাঁদতে থাকেন তাসফিয়া। আফতাব সাহেবের কলার টেনে ঝাঁকাতে থাকেন আর পাগলের মতো বিলাপ করতে থাকেন, আমি হতে দেব না, আমার ছেলের সর্বনাশ আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না, কিছুতেই। বলতে বলতে জ্ঞান হারিয়ে ঢলে পড়েন তাসফিয়া। আফতাব সাহেবের বুকে আগলে নেন তাসফিয়াকে। আহরার দ্রুত ছুটে এসে মাকে ধরে নেয় শক্ত করে। আহরার উদ্বেগ স্বরে বলতে থাকে, মাকে ঘরে নিয়ে চলো বাবা, প্রচণ্ড শক পেয়েছে। আফতাব সাহেব তাসফিয়াকে পাজা কোলে নিয়ে নেন। আহরারও এক পাশে ধরে রেখে নিয়ে যেতে থাকে মাকে মা বাবার ঘরের দিকে। যাওয়ার আগে আহিয়াকে বলে দিল অরণিকাকে যেন তার ঘরে নিয়ে যায়। আফতাব সাহেব আয়াসকে ডাক্তার ডাকার কথা বলেন। আয়াস সাথে সাথে ফোন লাগায়। আহিয়া এগিয়ে এসে অরণিকার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেয়, চিন্তা করো না ভাবি, সব ঠিক হয়ে যাবে, চলো ঘরে চলো। আহিয়া অরণিকাকে আহরারের ঘরে রেখে এলো। এদিকে পুরো ঘটনাটা ভালোভাবেই দেখলো ফারহা। ওপরের রেলিংয়ের কাছে দাঁড়িয়ে সবটা দেখছিল সে, নিচে নামেনি, কোনো শব্দও করেনি, শান্তভাবেই দেখেছে সবটা। সকলেই চলে যাওয়ার পর সেই ধীর পায়ে নিজের ঘরে চলে গেল। ডাক্তার এসে তাসফিয়াকে দেখে গিয়েছেন। মস্তিষ্কে অতিরিক্ত চাপ পড়ায় সইতে না পেরে জ্ঞান হারিয়েছেন তিনি। তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখা হয়েছে। পুরো রাতটা বিশ্রাম প্রয়োজন। তাসফিয়ার মাথার কাছে বসে আছেন আফতাব সাহেব, আলতো করে চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। কিছুটা দূরে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে আহরার, গভীর দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে। কিছু সময় পর থমথমে গলায় বলে ওঠে, তোমাদের অতীতটা কি সত্যি খুব খারাপ ছিল বাবা? আফতাব সাহেব চোখ তুলে তাকান ছেলের দিকে। তাদের জীবনের গল্পটা ছেলে মেয়েদের অজানা। তাসফিয়া নিজেই বরাবর সতর্ক থেকেছে এই ব্যাপারে, অথচ আজ ঝোঁকের বসে নিজেই সবকিছু সামনে নিয়ে চলে এলো। উঠে দাঁড়ান আফতাব সাহেব, তাসফিয়ার গায়ে চাদরটা দিয়ে আর একটু ভালোভাবে ঢেকে দেন। আরও একবার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেন। এরপর ছেলের কাছে এসে দাঁড়ান। ফোঁস করে শ্বাস ছেড়ে ম্রিয়মাণ স্বরে বলতে থাকেন, গল্পটা খুব একটা সুখর ছিল না। জানিস, তোদের মা আমার দৃষ্টিতে নিখুঁত একটা মানুষ, কিন্তু সকলের কাছে সে ছিল ত্রুটিপূর্ণ। কেন বলতো? ওর গায়ের রং, ওর রঙের ছেলেরা যদিও বা দুনিয়ায় মোটামুটি টিকেও যায়, তবে অসীম ধৈর্যের অধিকারী না হলে মেয়েদের টিকে থাকা কঠিন। শ্যামবর্ণ মেয়েদের অভিশাপ মনে করার এই জঘন্য সমাজে তোর মা পিষ্ট হয়েছে এসেছে বরাবর। আর এই মেয়েটাকে সঙ্গে দেওয়া, তার পাশে থাকায়, তাকে নিজের স্ত্রীর মর্যাদা দেওয়ায় আমিও দোষী হয়ে গিয়েছিলাম। সেসব বিচ্ছিরি অতীত এখনো মনে করলে তোদের মা ভয় পেয়ে ওঠে। থেমে গেলেন আফতাব সাহেব। আরও একবার দীর্ঘশ্বাস ফেলে আহরারের দিকে তাকান।
আহরার এখনও তার মায়ের দিকে তাকিয়ে আছে। আফতাব সাহেব ছেলের কাঁধে হাত রেখেই বলেন, চিন্তা করিস না, তোর মাকে তো তুই চিনিস। শান্ত হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। তুই বরং এখন ঘরে যা, বৌমা একা আছে। যা কিছু হলে মেয়েটা নিশ্চয় অনেক ভয় পেয়ে আছে। তুই ওর কাছে যা, আমি আছি এখানে। ঠিক আছে বাবা, কোনো দরকার পড়লে ডেকো। আহরার চলে যায়। তবে দরজার কাছে গিয়ে বাবার দিকে এক পলক তাকিয়ে মনে মনে বলে, গল্পটা যে খুব একটা সহজ নয় তা আমি বুঝেছি বাবা। আর আমার যে পুরোটাই জানা জরুরি, সময় মতো সবটা বের করে নিব আমি। এরপর আমি তাই করব যা আমার বিবেক আমায় করতে বলবে। বিছানায় এক কোণে গুটিসুটি মেরে বসে আছে অরণিকা। মাথায় ঘুরতে থাকা দুশ্চিন্তার পাহাড়। কি হয়ে গেল, কেন হলো, এবার কি হবে? ভাবতে ভাবতে সব কিছু গুলিয়ে যাচ্ছে তার। সব কিছুর জন্য নিজেকে দায়ী মনে হচ্ছে। খট করে দরজা খোলার আওয়াজ পেয়ে নড়ে চড়ে বসে সে। সতর্ক দৃষ্টিতে খেয়াল করতেই বুঝতে পারে আহরার এসেছে। একরাশ জড়তা আর সংকোচে আরো গুটিয়ে নেয় নিজেকে। আহরার ভেতরে ঢুকে অরণিকাকে জড়সড় হয়ে বসে থাকতে দেখে বেশ শান্ত স্বরে বলে ওঠে, কি ব্যাপার, এখানে এখনো বসে আছো কেন এভাবে? যাও, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতঘড়িটা খুলে রাখতে রাখতে আবারও বলে ওঠে, ওহ, তোমার তো খাওয়া হয়নি, নিশ্চয়ই কোথা পেয়েছে। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। আমার একটা কথা বলার ছিল। দরজার কাছে যেতেই অরণিকা মিনমিনিয়ে স্বরে আওয়াজ ভেসে আসে আহরারের কানে। দাঁড়িয়ে পড়ে সে। পিছু ফিরে সরাসরি অরণিকার দিকে তাকাতেই অরণিকার চোখ নামিয়ে নেয়। মাথা নিচু করে পায়ের আঙ্গুল দিয়ে মেজে খুঁড়তে থাকে। আহরার এগিয়ে আসে। কিছুটা দূরত্বে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে ওঠে, বলো। ভীত স্বরে কিছুটা থেমে থেমে জবাব দেয় অরণিকা, আসলে আমি বলতে চাইছি, আপনি আপনার মায়ের কথাটা রাখুন, আমাকে আমার বাড়িতে রেখে আসুন। কথাটুকু শেষ করেই চোখ বন্ধ করে নেয় অরণিকা। তার মনে হতে থাকে আহরার হয়তো এক্ষুনি রেগে যাবে, রেগে গিয়ে রাম ধমক দিয়ে বসবে। কিন্তু না, এমন কিছুই হয় না। ওদিক থেকে কোনো জবাবই আসে না। ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকায় অরণিকা। আহরার শান্ত দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। অরণিকা তাকাতে আহরার কিছুটা নিচু হয়ে শীতল কণ্ঠে জবাব দেয়, তোমাকে আমি নিয়ে এসেছি এখানে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে। যতদিন না আমি চাইবো ওখান থেকে এক পাও নড়তে পারবে না তুমি। না তুমি নিজে সরতে পারবে, আর না কেউ তোমাকে সরাতে পারবে, যদি না আমি চাই। আর তুমি তো জানোই এটা আমি কখনোই চাইবো না। কথা শেষ করে হনহনিয়ে বেরিয়ে যায় আহরার। অরণিকা স্থির হয়ে দাঁড়িয়েই থাকে। আহরারের অমন শীতল কণ্ঠস্বরে বলা কথাগুলো তার ভিতরে নাড়িয়ে দিয়েছে। আর কিছু না ভেবে সে চলে যায় আহরারের আদেশ অনুযায়ী ফ্রেশ হতে। বিয়ের শাড়িটা পাল্টে একটা সুতির শাড়ি পরে নিল অরণিকা। আহরার এখনো আসেনি, তাই সেই ঘরটায় চোখ বুলিয়ে নিচ্ছিল। সাজানো গোছানো ঘরটা বিমুগ্ধ দৃষ্টিতে দেখতে থাকে। দেখতে দেখতে লাগানো বারান্দার চোখ যায় তার। সেখানে যেতেই মনটা একদম ফুরফুরে হয়ে গেল। ফুল গাছগুলো দেখে তার মনের সকল বিষণ্ণতা এক নিমিষে দূরীভূত হয়ে গেল। আনমনে সেখানে ঝুলিয়ে রাখা দোলনাটায় বসে পড়ল সে। দোলনায় ঝুলতে ঝুলতে গাছগুলোকে দেখতে থাকে। অরু, তুমি এখানে? আহরারের কণ্ঠস্বর পেয়ে ধরপড় করে উঠে দাঁড়ায় অরণিকা। দাঁড়াতে গিয়ে নিচে উল্টে পড়ে যাচ্ছিল। কোনো রকমে গ্রিল ধরে বাঁচায় নিজেকে। আহরার তার হাতের খাবারের প্লেটটা ছোট ট্রি টেবিলটার উপরে রাখে। তারপর অরণিকার কাছে এসে আলতো করে দুই বাহু ধরে তাকে বসিয়ে দেয় দোলনাটায়। মুক্তির মতো বসে থাকে অরণিকা। একটা ছোট টুল এনে অরণিকার সামনে রেখে তাতে নিজে বসে পড়ে আহরার। খাবারের প্লেটটা নিয়ে তাতে রাখা ভাত মাখাতে মাখাতে বলে, এত সংকোচ কেন অরণিকা? আমি কিন্তু এখন তোমার স্বামী। তবে স্বামী ভেবে আমাকে ভয় করে চলার কোনো দরকার নাই। তুমি সবসময় আমাকে বন্ধুর মতন মনে করবে। বলতে বলতে অরণিকার মুখের সামনে খাবার তুলে ধরে সে। অরণিকা ক্ষীণ স্বরে বলে ওঠে, আমি নিজে খেতে পারবো তো? স্ত্রীকে নিজ হাতে খাইয়ে দিতে পারা একজন স্বামীর জন্য সৌভাগ্য। তুমি কি আমার কাছ থেকে সৌভাগ্য কেড়ে নিতে চাও? অরণিকা এপাশ ওপাশ মাথা নাড়িয়ে না বলে, তারপর মুখটা হা করে নেয়। আহরার মৃদু হেসে অরণিকার মুখে লোকমা তুলে দেয়।
অরণিকাকে খাওয়াতে খাওয়াতে আহরার বলতে থাকে, আমি তোমার সবচেয়ে কাছের মানুষ হতে চাই আরও, যাকে দেখলে চড়সড় হয়ে নয় বরং হাত পা মেলে রিল্যাক্সে বসতে পারবে, যার সাথে কথা বলতে গেলে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, মনের ভেতরে জমে থাকা ভালো মন্দ সব কথাই তাকে বলতে পারবে, যাকে দেখলে ভয় নয় স্বস্তি পাবে, সংকোচে গুটিয়ে না গিয়ে মন খুলে হাসতে পারবে, যার সাথে থাকলে নিজেকে মুক্ত পাখির মতো মনে হবে, যার সান্নিধ্য তোমাকে শান্তি দেবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যার প্রতি তুমি অগাধ বিশ্বাস রাখতে পারবে। আমি তোমার তেমন একজন মানুষ হতে চাই আরও, আশা করি তুমি আমাকে সেই সুযোগটাই দেবে। মুগ্ধ হয়ে আহরারের সমস্ত কথা শুনছে অরু। এতদিন সে জেনে এসেছে স্বামী মানে হুকুম জারি আর নিজের 5 ফরমাস খাটিয়ে নেওয়া। স্বামী কখনো বন্ধু হতে চায়, বিষয়টা তার কাছে অবাস্তব কল্পনার মতো, কিন্তু নিজের স্বামীকে এমন মানুষ হিসাবে দেখছে। সে যে কিভাবে কতটা খুশি হবে তাই বুঝে উঠতে পারছে না। আহরার পুনরায় বলে ওঠে, আর হ্যাঁ, এই ঘরটা আজ থেকে তোমারও, যতটা অধিকার এই ঘরে আমার আছে ঠিক ততটাই অধিকার এখন তোমারও। এই বেলকনি, এখানকার সব টপ গাছ, এমনকি দোলনাটাও সব তোমার, বুঝতে পারছো? অতি আবেগে অরণিকা জোরে জোরে মাথা নাড়াতে থাকে। তা দেখে আহরার হো হো করে হেসে ওঠে। আহরারের হাসি দেখে অরণিকাও হাসে, মুচকি হাসে। তাদের এই সুন্দর মুহূর্ত দৃষ্টিগোচর হয় পেছনে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ফারহার। আহরারের বলা কথাগুলো সে শুনে নিয়েছে। চুপে ঘরে প্রবেশ করেছিল সে। কেন, কী কারণে তা সে জানে না, শুধু জানে এই ঘরটা তার হতে হতে অন্য কারোর হয়ে গেল। ভাবতে ভাবতে আনমনে এই ঘরে প্রবেশ করে ফেলে সে। আর ভিতরে এসে এমন দৃশ্য চোখে পড়ে। টলমল পায়ে পেছাতে থাকে সে। যেভাবে নিঃশব্দে এসেছিল সেইভাবেই বেরিয়ে গেল। খাওয়া দাওয়া সেরে নিজেও ফ্রেশ হয়ে টি শার্ট আর ট্রাউজার পরে নেয় আহরার। বিছানার কাছে এসেই দেখতে পায় অরণিকা শুয়ে পড়েছে, কিন্তু সেই আবার গুটিসুটি মেরে শুয়ে আছে। স্মিত হেসে আহরার বিড়বিড় করে বলে, না, এই মেয়ের জড়তা কাটানো অনেক কসরতের ব্যাপার মনে হচ্ছে। অরণিকার গায়ে ভালোভাবে চাদর জড়িয়ে দিয়ে পাশে থাকা ল্যাম্পটা অফ করে দেয় আহরার। ঘরের আলো নিভিয়ে নিজেও শুয়ে পড়ে, কিন্তু 2 মিনিটের মাথায় হঠাৎ দরজায় ধুমধুম আওয়াজ পড়ায় হুড়মুড়িয়ে উঠে পড়ে সে। অরণিকাও লাফিয়ে উঠে পড়েছে। ভয়ে যেন প্রাণটা তার বেরিয়ে আসার জোগাড় হয়েছে। আহরার ছুটে এসে দরজা খুলতে দেখতে পায় আহিয়া কাঁদছে। কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, সর্বনাশ হয়ে গেছে। আহিয়া কোনো রকমে কান্না থামিয়ে বলতে থাকে, ভাইয়া, হরাপু হাত কেটেছে, ও সুসাইড করার চেষ্টা করেছিল। আহরার হতভম্ব হয়ে যায় আহিয়ার কথা শুনে। সে আহিয়াকে পাশ কাটিয়ে দ্রুত ছুটে গেল ফারহার ঘরের দিকে। আহিয়াও পেছন পেছন গেল। এদিকে দরজার কাছে দাঁড়িয়ে অরণিকা চিন্তা করছে সে যাবে কি যাবে না। প্রচণ্ড ভয়ে হাত পা কাঁপছে তার, কিন্তু বুঝে উঠতে পারছে না কোন মেয়েটা এমন কাজ করলো আর কেনই বা করলো। আহরার ফারহার ঘরে এসে দেখে ফারজানা মেয়েকে ধরে হাউমাউ করে কাঁদছেন। আয়াস কাটা জায়গাটা চেপে রেখেছে। গুলবাহারও পাশে বসে বিলাপ করছেন। আহরার দ্রুত এগিয়ে এসে ক্ষতস্থানটা পরীক্ষা করে দেখে। আয়াস বলে, ভাই, ডক্টর আনবো নাকি হসপিটাল নিয়ে যাব? আহরা জবাব দেয়, রিস্ক নেওয়াটা ঠিক হবে না আয়াজ, বেশ ভালো রকমের রক্ত ঝরেছে, সেন্সলেস হয়ে আছে, হসপিটাল নিয়ে চল। আফতাব সাহেবও এসে পড়েছেন। উদ্বেগ স্বরে বলতে থাকেন, ভাইজান তো অফিসিয়াল কাজে বাইরে আছেন, চাইলেও খবর দেওয়া সম্ভব নয় এখন। চল আমি যাই তোদের সাথে। সঙ্গে সঙ্গে আহরার ব্যস্ত স্বরে বলে ওঠেন, না বাবা, বাড়িতে একজন পুরুষ মানুষ থাকা দরকার, মাও সুস্থ, তাই তুমি বাড়িতেই থাকো, আমরা সামনে নেব, চিন্তা করো না। আয়াজ, ফারাকে নিয়ে আয়, আমি গাড়ি বের করছি। আহরার বেরিয়ে পড়ে। যাওয়ার আগে আহিয়াকে বলে অরণিকার খেয়াল রাখতে। আয়াস ফারহাকে পাজা কোলে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ফারজানা এসে পাগলামি জুড়ে দেন, আয়াজ, আমিও যাব, আমাকেও নিয়ে চল বাবা। মায়ের কান্না দেখে আয়াস আর বারণ করে না। এসো মা, জলদি। ওরা বেরিয়ে যেতে গুলবাহার বিছানায় বসে বসে পুনরায় বিলাপ জুড়ে দেন। আফতাব সাহেব মাকে সান্ত্বনা দিয়েই বলেন, চিন্তা করবেন না আম্মাজান, সব ঠিক হয়ে যাবে। আহিয়া, তুই তোর মায়ের কাছে গিয়ে একটু থাক, আমি জরুরি কিছু ফোন কল সেরে আসছি। ভাইজানের সাথে যোগাযোগ করতে হবে। আহিয়া চলে গেল তার মায়ের কাছে।
আফতাবও বেরিয়ে যান। গুলবাহার চোখের পানি মুছে নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ান। যাওয়ার পথে আহরারের ঘরের দরজার কাছে অরণিকাকে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখেন। মেয়েটা কেমন ইতিউতি করছে। গুলবাহার ক্রোধানলে জ্বলে ওঠেন, ছুটে আসেন অরণিকার কাছে, চাপা ক্ষোভে চিৎকার করে বলে ওঠেন, এ অভিশপ্ত মেয়ে, তোর জন্য আজ আমার নাতির এই হাল। তোকে তো আমি কিছুতেই ছাড়বো না। তুই এই বাড়ি থাকতে পারবি না। বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। এই বলে অরণিকার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকেন সদর দরজার দিকে। আচমকা আক্রমণে ভরকে গেল অরণিকা। বাধা দেওয়ার কিংবা কিছু বলার সুযোগ পেল না সে। গুলবাহার টানতে টানতে দরজার কাছে এসে ধাক্কা দিয়ে বের করে দিলেন অরণিকাকে। পুনরায় তেজির স্বরে বলে ওঠেন, চলে যা, এই খানবিলাটি সীমানায় যেন তোকে না দেখি। এই বলে দরজাটা লাগিয়ে দিতে গেলেই অরণিকা আটকে দেয়। দুই হাতে শক্ত করে দরজাটা দুদিকে ধরে রাখে সে। গুলবাহার বিস্ফোরিত নয়নে চেয়ে আছেন অরণিকার দিকে। অরণিকা দরজাটা আরও একটু ঠেলে ভিতরে ঢুকে পড়ল। তার মুখ ভঙ্গিমা শান্ত, নেই কোনো ভীতির ছাপ। গুলবাহারের দিকে তাকিয়ে নম্র স্বরে জবাব দিল, মাফ করবেন দাদিজান, আমার স্বামীর অনুমতি ব্যতীত এই বাড়ি থেকে এক পাও নড়ব না আমি। দাঁতে দাঁত চেপে গুলবাহার তেড়ে আসেন অরণিকাকে চর মারতে। অরণিকা সরে যায়। গুলবাহার তাল হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়, কিন্তু পড়েন না। অরণিকা ধরে নেয়। আরও একবার শান্ত সুরে বলে ওঠে, আপনি গুরুজন, সম্মানীয়, তাই এই সুযোগ নিয়ে কোনো অন্যায় করার চেষ্টা করবেন না দাদিজান। এই বলে গুলবাহারকে সোজা করে দাঁড় করায় অরণিকা। অতঃপর স্মিত হেসে ঘুরে দাঁড়ায়। ধীর পায়ে হেঁটে চলে গেল নিজের ঘরের দিকে। ঘরে ঢুকেই দরজা আটকে দেয় সে। গুলবাহার হতবাক হলেও পরক্ষণের রাগে কাঁপতে থাকে তার সারা শরীর। মনে মনে বলেন, মেয়েটার এত বড় স্পর্ধা, একে তো কিছুতেই ছাড়া যাবে না। ঘরে ঢুকেই অরণিকা জোরে জোরে শ্বাস নিতে থাকলো। ছুটে এসে জগ থেকে পানি ঢেলে ঢকঢক করে গিলে নিল এক নিঃশ্বাসে। ঠাস করে বসে পড়ে বিছানায়। এখনো বুক কাঁপছে তার। গুলবাহারকে সে ভীষণ ভয় পায়। এই বাড়িতে ঢুকতেই তার যে রূপ দেখেছে, তাতে এক ধরনের ভীতি সৃষ্টি হয়েছে তার মনে। কিন্তু সেই মানুষটার সামনে এমন সাহসিকতা কিভাবে দেখালো সে, জানা নেই। শুধু জানে ওই মুহূর্তে তার চোখের সামনে আহরারের মুখটা ভেসে ওঠে। আর কোথা থেকে যেন সাহসিকতার পাহাড় এসে ভর করলো তার মধ্যে। এখন ঘরে এসে তার ভয়টা মাথাচাড়া দিয়ে উঠেছে। মনে মনে দোয়া করতে থাকে আহরার যেন চলতে ফিরে। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে তিনজন, আহরার, আয়াস, ফারজানা। ফারহার ট্রিটমেন্ট চলছে। কিছু সময় পর ডক্টর এসে জানায় সব কিছু ঠিকঠাক, ব্লাড দেওয়া হয়েছে, এখন আশঙ্কামুক্ত, তবে জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। আহরার ফোন দিয়ে বাড়িতে খবর জানানোর উদ্দেশ্যে অন্যদিকে চলে যায়। আয়াস তার মাকে বসার ব্যবস্থা করে দিয়ে সেও চলে গেল কিছু ওষুধপত্র কিনতে। অনেকটা সময় কেটে যায়। যেই কেবিনে ফারহাকে রাখা হয়েছে সেই কেবিনটা অনেকটা ফাঁকা। কিছুক্ষণ আগে একজন নার্স এসে দেখে গেছে। এখন আর তেমন কোনো মানুষের আনাগোনা নেই। ফারজানা একবার মেয়ের কেবিনের সামনে দাঁড়িয়ে বাহিরের দিকে উকি দিয়ে দেখে নেন। তারপর নিজের জায়গায় এসে বসে পড়েন। ক্লান্ত শরীরে ঘুম যেন চোখ বুঝে আসলো তার। বসে বসে ঝিমাতে থাকেন। সকলের অগোচরে ফারহার কেবিনে এসে ঢোকে কেউ একজন, মাস্ক পরিহিত এক আগন্তুক। টকটকে লাল চোখ নিয়ে দাঁড়িয়েছিল দরজার কাছে। দেখে মনে হবে তার ভেতরটা ক্রোধে দাবানলে ফেটে পড়ছে। চোখ বুজে নিজেকে সামনে নিল লোকটা। ধীর পায়ে ফারহার বেডের কাছে এসে দাঁড়ায়। মাথার কাছে দাঁড়িয়ে মায়া ভরা দৃষ্টিতে দেখতে থাকে ফারহাকে। হালতো করে মাথায় হাত বুলিয়ে দেয়। নিচু হয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলে, বোন আমার, চিন্তা করিস না, যার জন্য আজ তোর এই অবস্থা, তার অবস্থা এর চেয়েও করুণ হবে। কথাগুলো ফারহা শুনতে পেল না, কারণ তার তো জ্ঞানই নেই। ব্যক্তিটি ফারহার ব্যান্ডেজ করা জায়গাটায় আদরে স্পর্শ বোলায়। চোখের কোণে জমা অশ্রু আঙ্গুল দিয়ে মুছে নেয়। ফোঁস করে শ্বাস ছেড়ে ফারহার কপালে আলতো চুমু খেয়ে উঠে দাঁড়ায়। কাল বিলম্ব না করে দ্রুত পায়ে বেরিয়ে পড়ে। ঝিমাতে ঝিমাতেই হুট করে ধর্মড়িয়ে উঠে পড়েন ফারজানা। ফারহা, ফারহা ঠিক আছে তো? মেয়েকে দেখার উদ্দেশ্যে উঠে দাঁড়ান তিনি।
এদিকে আগন্তুক ব্যস্ত পায়ে এগিয়ে আসছে, কিন্তু যাওয়ার পথে অসাবধানতা বশত ফারজানার সাথে ধাক্কা লেগে যায় তার। মুখ না ফিরেই 2 হাত উঁচু করে সরি। বলেই চলে যায় সে। ফারজানা বেগম কিছু বলতে চাইছিলেন, ছেলেটা ঝড়ের বেগে চলে গেল, তাই আর কিছু বলতে পারলেন না। ভালোভাবে গুরুত্ব না দিয়ে সামনে ফিরতে গেলেই হুট করে যেন কি মনে হয় তার। আবারও পিছু ফিরে ছেলেটিকে দেখতে চান, কিন্তু ততক্ষণে সে বেরিয়ে গেছে। তাকে আর দেখতে পেলেন না তিনি। মায়ের মন কেমন হু হু করে উঠল। তিনি ছুটে যেতে লাগলেন সেদিকে, যে পথে সেই ছেলেটি গিয়েছে।